সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নৌকা ও স্রোত, ত্রিভুজ সংক্রান্ত আলোচনা, নল চৌবাচ্চা, সময়, কাজ এবং ঐকিক নিয়ম। মোটামুটি এই 5টা টপিক থেকে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব। তো আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, তো চলেন আমরা শুরুতেই নৌকা ও স্রোত সম্পর্কিত অঙ্কে চলে যাই। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত ঘন্টা, সেটা এখানে জানতে চাচ্ছে আমাদের কাছে। 10 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এবং 8 ঘন্টা। এ ধরনের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি, তারপরেও আজকে একেবারেই বেসিক থেকে আমি আলোচনা করছি। যাদের প্রবলেম হয় তারা একটু মনোযোগ সহকারে দেখেন। বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ। তাহলে লঞ্চের গতিবেগ কত? লঞ্চের গতিবেগ হচ্ছে ঘন্টায় 18 কিলোমিটার। স্রোতের গতিবেগ কত? ঘন্টায় 6 কিলোমিটার। এবার বলা হচ্ছে নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। তার মানে একবার আমাদেরকে যেতে হবে, খেয়াল করে দেখেন, এবং আরেকবার আমাদেরকে ফেরত আসতে হবে। এই দুইটা জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। একবার যেতে হবে, আরেকবার ফেরত আসতে হবে। আচ্ছা বলেন তো দেখি, যাওয়ার সময় কত কিলোমিটার? 48 কিলোমিটার, অর্থাৎ 48 কিলোমিটার রাস্তা যেতে হবে। আর ফেরত আসার সময়ও কিন্তু ওই 48 কিলোমিটার রাস্তা আমাদের ফেরত আসতে হবে। তার মানে যেহেতু নদী পথে আমরা যাব, তার মানে অবশ্যই একটা অনুকূলে হবে এবং আর একটা প্রতিকূলে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে যাওয়ার সময় আমরা অনুকূলে যাব আর ফেরত আসার সময় আমরা প্রতিকূলে ফেরত আসব। এই জিনিসটা প্রথমেই আপনাদেরকে বিবেচনা করতে হবে। এরপরে দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে লঞ্চ স্রোত দুইটা জিনিস, তার মানে আমরা এখানে একটু লিখব যে লঞ্চ, এই কথাটা আমরা লিখলাম, লঞ্চের সাথে স্রোত কাজ করবে এবং এই সাইডেও স্রোত কাজ করবে। কেন দুটো স্রোত লিখলাম? মনে রাখবেন, একটা হচ্ছে পজিটিভ স্রোত এবং আরেকটা হচ্ছে নেগেটিভ স্রোত। এই পজিটিভ স্রোতটা যখন লঞ্চের সাথে কাজ করে তখন ওই লঞ্চটা অনুকূলে যায়, এবং এই লঞ্চের সাথে নেগেটিভ স্রোতটা যখন কাজ করে তখন ওই লঞ্চটা প্রতিকূলে যায়। তার মানে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা হয়ে গিয়েছে এখানে। তাহলে একটা লঞ্চ, একটা স্রোত, আর একটা স্রোত, এবং স্রোত নেগেটিভ হলে প্রতিকূল এবং স্রোত পজিটিভ হলে অনুকূল, এই কয়েকটা জিনিস। এখন মানগুলো আমরা বসাবো সিরিয়াল অনুযায়ী। লঞ্চের গতিবেগ ঘন্টায় কত? 18 কিলোমিটার। তার মানে লঞ্চ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। প্রত্যেকটাই কিন্তু এগুলো কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, মনে রাখবেন। এবার আসেন 6 কিলোমিটার হচ্ছে এটা, তার মানে এটা 6, এটা কত? এটাও তাহলে 6, এবং এটা -6, আর এটা কি +6। তাহলে বলেন তো দেখি, যখন লঞ্চটা অনুকূলে যাচ্ছে তাহলে 18 আর 6 24 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, আর যখন প্রতিকূলে যাচ্ছে 18 থেকে 6 মাইনাস, তার মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি আমাদের অনুকূলে কার্যকরী গতিবেগ 24 এবং প্রতিকূলে কার্যকরী গতিবেগ 12। ওকে, এখন খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আচ্ছা বলেন তো, যাওয়ার সময় 48 কিলোমিটার যেতে 24 কিলোমিটার বেগে কয় ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা বলতে পারি। এবার ফেরত আসার সময় 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 48 কিলোমিটার রাস্তা আসতে 4 12 48, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে 4 আর 2 মোট 6 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। যদি বুঝতে না পারেন ভিডিওটা ব্যাক করে আপনারা আবারও এই জায়গাগুলো ভালোভাবে শুনতে পারেন এবং দেখতে পারেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? তো এই অঙ্কটা, মানে আগের অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন তাহলে মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। নৌকা কত? নৌকা হচ্ছে আমাদের 10, আমি 10 বসাই দিলাম। স্রোত কত? স্রোত হচ্ছে আমাদের 5, আমি 5 বসাই দিলাম। তাহলে অনুকূলে কত? 10 5 15, আর প্রতিকূলে কত? প্রতিকূলে হচ্ছে 10 থেকে 5 গেলে 5। তাহলে 45 কিলোমিটার রাস্তা একবার যেতে হবে আর একবার ফিরে আসতে হবে। তাহলে যাওয়ার সময় 45 কিলোমিটার, 3 15 45, তার মানে 3 ঘন্টা সময় লাগবে। আর ফেরত আসার সময় 5 দ্বারা ভাগ করলে 5 9 45, তাহলে 9 ঘন্টা সময় লাগবে। তাহলে 9 আর 3 মোট কত ঘন্টা? 12 ঘন্টা। দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা উত্তরটা বের করে ফেললাম। তো এইভাবে দ্রুত এমসিকিউ টাইপের অঙ্কের জন্য আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার।
নদীপথে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে, তাহলে নিঃসন্দেহে এটা আপনারা করতে পারবেন। তো এই অঙ্কটা আমি আপনাদের HW দিচ্ছি, অবশ্যই এই অঙ্কটা আপনারা ওই নিয়মে করবেন এবং অ্যান্সারটা 5 নম্বর অঙ্কের কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে একটি ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার, ক্ষেত্রফল কত? তো আমরা ত্রিভুজের, যেহেতু এখানে বলা নেই এটা কোন ধরনের ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা আনুমানিক ধরে নিতে পারি যে এরকম একটা ত্রিভুজ। ওকে, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। সেটার কি? সেটার ভূমি 4, অর্থাৎ ভূমি ধরলাম 4 আর উচ্চতা 3, উচ্চতা ধরলাম 3। এটা কিন্তু অতিভুজ, অতিভুজের মানটা কিন্তু এখানে দেয়া নেই। ওকে, এই ত্রিভুজটা দেয়া নেই। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, আমাদের কিন্তু অতিভুজের মান জানতে চাইনি, চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ইংরেজি এরিয়া। তো ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত ক্ষেত্রফল যদি কোন ধরনের ত্রিভুজ সেটা না বলে আমরা বলতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি মানে বি মানে বেজ আর এইচতে হাইট, তার মানে ইকুয়াল টু হাফ ইন্টু বি কত? বি হচ্ছে 4, তার মানে বেজ বা ভূমি হচ্ছে 4 ইন্টু হাইট হচ্ছে 3, তাহলে দিয়ে দিলাম 3। তাহলে কাটাকাটি করবো 2 দুগুণ 4, তাহলে 2 একে 2, 3 দুগুণ 6, তার মানে কত বর্গমিটার হচ্ছে? 6 বর্গমিটার। তাহলে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2:3:4। কোণগুলোর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে কোণগুলো কত দেওয়া আছে, অনুপাত কত দেওয়া আছে? একটা 2 অনুপাত একটা 3 অনুপাত একটা হচ্ছে 4। তো বলেন তো দেখি, একটা ত্রিভুজ যদি সেটা মানে যে কোনো ধরনের ত্রিভুজ, ধরলাম এটা ত্রিভুজ, এটা এ, এটা বি এবং এটা সি, তাহলে যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণগুলো আছে এই কোণগুলো কিন্তু ডিগ্রিতে আমরা প্রকাশ করি। তো এই ডিগ্রিগুলোই কিন্তু অ্যান্সারে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে একটা 2, তো আমি ধরলাম এটা 2, এটা 3 আর এটা 4। তাহলে বলেন তো দেখি, একটা ত্রিভুজের 3টা যে কোণ, এই 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এইটা, এটা আর এটা যে কোনো একটা অনুপাতে বিভক্ত হয়ে 180 ডিগ্রির মোট সমষ্টির সমান হয়েছে। তার মানে আমরা ধরতে পারি প্রথমটা 2x, তারপর একটা 3x এবং তারপর একটা 4x, এগুলো আমরা ধরে নিতে পারি, ধরি। তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বা 4 আর 3 7 2 9, তার মানে 9x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে 180কে 9 দ্বারা ভাগ, 9 দুগুণ 18, তার মানে 20 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে? আমরা মান বের করতে পারি, এটার একটা, এটার একটা এবং ফাইনালি এটার একটা। তাহলে কি হবে মানগুলো? 2x মানে 20 দুগুণ 40 ডিগ্রি, 3x মানে 3 বিশে 60 ডিগ্রি আর 4x মানে হচ্ছে 4 বিশে 80 ডিগ্রি। তার মানে একটা 40, একটা 60 আর একটা 80, 40 60 80। তার মানে অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। আমরা একটু ট্রাই করে দেখি, এক্স্যাক্টলি খ নম্বরটাই হচ্ছে আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে ক্ষেত্রফল কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমি আবার পড়ছি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা বলেন তো দেখি, একটা যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা ধরে নেন, আচ্ছা আমরা একটু অন্যভাবে অঙ্কন করার চেষ্টা করি। আমরা ধরলাম যে এই হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, কোন বাহু দুটো সমান? আমরা বললাম যে এই বাহুটা এবং এই বাহুটা সমান আর এই বাহুটা অসমান। তাহলে আমি যদি বলি এ বি সি, একটা ত্রিভুজ যেটার এ বি ইকুয়াল টু কিন্তু এসি, এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং অসমান বাহু হচ্ছে বিসি। খেয়াল করে দেখেন, আবার আমি এভাবেও তৈরি করতে পারি ত্রিভুজটা, এভাবেও তৈরি করতে পারি চাইলে। হ্যাঁ, এই দুটো বাহুকে সমান বানালাম আর এইটা হচ্ছে অসমান। তার মানে আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান আর এটা হচ্ছে অসমান বাহু। যেহেতু বলেছে সমান বাহু দুটির প্রত্যেকটি 5, তার মানে আমরা ধরলাম যে এটাও 5 এটাও 5 আর এটা কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে 6। আমরা এভাবে ধরে নিলাম। বলা হচ্ছে ক্ষেত্রফল কত? তো মনে রাখেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রয়েছে। সূত্রটা কি? সূত্র হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল b/4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস b²। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে বি কত? তাহলে বি কত? বি হচ্ছে এখানে মানে যেটা ভূমি সেটা, আর এ হচ্ছে এখানে কিন্তু সমান বাহু দুইটা, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। বি হচ্ছে বেস বা ভূমি। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 6, তাহলে উপরে 6 তার নিচে 4, রুট ওভার 4a², এ হচ্ছে 5,
তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25, 4 25 100, মাইনাস বি, তাহলে বি মানে কত 6, তাহলে 6 6 36, খেয়াল করে দেখেন বি যেহেতু 6, তাহলে ইকুয়াল টু কাটাকাটি করলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তার মানে উপরে 3 তার নিচে 2, রুট ওভার 100 থেকে 36 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 6 আছে 10 মিলাতে 4, হাতে 1, 4 4 3 আর 4, 4 আছে 10 মিলাতে 6, তাহলে 64, তাহলে 3/2 ইন্টু 8, তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে 4 দুগুণ 8, তাহলে 3 4 12, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 12 কি হবে বলেন তো দেখি, বর্গ একক আমাদের অ্যান্সার। এগুলো কিন্তু বর্গ একক, যেহেতু এককে দেওয়া রয়েছে খেয়াল করে দেখেন এককে রয়েছে, তাই অ্যান্সার হবে 12 বর্গ একক। তাহলে নিঃসন্দেহে বুঝেছেন, এবং এখানে কিন্তু কিছুই করার নেই আপনার, শুধুমাত্র এই সূত্রটা প্রয়োগ করতে হবে এতটুকুই। আর এ মানে যে সমান বাহু আর বি মানে যে ভূমি, সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এভাবেই আপনারা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে পারবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু, সমদ্বিবাহু। ওকে, তো খেয়াল করে দেখেন একটা কত, যেহেতু এটা ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5, 3 4 5, দেখে মনে হচ্ছে এটা একটা বিষম বাহু ত্রিভুজ। খেয়াল করে দেখেন এখানে কিন্তু অপশন রয়েছে সমকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু কিন্তু অপশনে নেই। তাই আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা দেখি যে একটা ত্রিভুজ, ধরেন এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যদি এটা 3 হয়, এটা 4 হয়, তাহলে এটা 5 কখন হয় খেয়াল করে দেখেন, তখনই হয় যখন আমরা বলতে পারি যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার যোগ ভূমির উপর স্কোয়ার। এটা কি? এটা পিথাগোরাসের উপপাদ্য। ওকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কিভাবে কাজ করে বলেন তো? এখানে অতিভুজ কোনটা? 5, যেহেতু সবচেয়ে বড়টাই অতিভুজ হয়, তাহলে 5-এর স্কোয়ার মানে 5 5 25 ইকুয়াল লম্ব কত? লম্ব হচ্ছে 3, তাহলে 3-এর স্কোয়ার মানে 9 যোগ ভূমি 4, 4-এর স্কোয়ার মানে 16। আচ্ছা বলেন তো 25 ইকুয়াল 9 আর 16 কত হয়? 25। তার মানে আমরা বলতে পারি যে এইটা সমান এইটা, এই দুটো সমান, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা এক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো মনে রাখবেন পিথাগোরাসের উপপাদ্যটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 4 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন, আমি এটা আপনাদেরকে HW দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো প্রথমে আমরা যদি দেখি যে চৌবাচ্চার নল কয়টা? 2টা নল, এবং একটা দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, 10 ঘন্টায় পূর্ণ হয়, এবং আরেকটা দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়। এবং যদি 2টা নল একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে? খুবই সহজ এ ধরনের অঙ্ক। প্রথমে আমরা কি করব, 1/10 এবং তারপরে 1/15 এই দুটো লিখব। শর্টকাট মেথডে কিভাবে করতে হয় আমি সেটাই দেখাচ্ছি। যেহেতু একত্রে বলেছে তার মানে মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব, এবং যেহেতু এটা 10 ছিল আমরা 1/10 লিখেছি, এবং যেহেতু এটা 15 ছিল 1/15 লিখেছি। ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা উল্টায় লিখবো, তাহলেই হয়ে যাবে। এখানে খেয়াল করেন 10 আর 15 এর লসাগু কত? আমরা 10 আর 15 এর যদি লসাগু করি 5 দ্বারা যায়, 5 দুগুণ 10, 3 5 15, তার মানে 5 দুগুণ 10, 3 10 30 হচ্ছে আমাদের লসাগু। 30 দ্বারা 10কে মানে 10 দ্বারা 30কে ভাগ করব 3, 3 দ্বারা 1কে গুণ করব 3 1 3, যোগ 15 দ্বারা 30কে ভাগ 2, 2 দ্বারা 1কে গুণ 2 1 2, তার মানে কত থাকছে? উপরে 5 তার নিচে কত? 30। এখন আমি কি বলেছি? ফাইনালি আমাদের উল্টাতে হবে, তাহলে উপরে চলে যাবে 30, তার নিচে চলে যাবে 5, কাটাকাটি করলে কত হয়? 5 6 30, তার মানে কত উত্তর? উত্তর হচ্ছে 6 ঘন্টায়। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 6 ঘন্টায়। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার, এতে কত লিটার পানি ধরে? তো এই ধরনের অঙ্ক মোটামুটি কম আসে বলা চলে, কিন্তু আসলে সূত্রটা না জানলে আপনারা কিন্তু করতে পারবেন না এই অঙ্কটা। তো আমি একটু সূত্রটা এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি, আমরা জানি চৌবাচ্চার আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা আমরা মান যদি বসালে আমাদের এখানে আসবে ঘনমিটার। যেহেতু আমরা 3টা জিনিস গুণ করেছি তাই এখানে আসবে ঘনমিটার। মনে রাখবেন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আসবে ঘনমিটারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 3,
তার মানে আমরা দৈর্ঘ্যের জায়গায় 3 বসালাম, ইন্টু প্রস্থ হচ্ছে 2, প্রস্থের জায়গায় 2, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4। তাহলে 3, 2 আর 4 যদি আমরা গুণ করি, 3 দুগুণ 6, 4 6 24, তার মানে 24 কি হবে? ঘনমিটার। এখন অ্যান্সারগুলো খেয়াল করেন কিসে দেওয়া আছে? লিটারে দেওয়া আছে। তো যেহেতু ঘনমিটার বের হয়েছে, ঘনমিটার থেকে আমাদের কিন্তু লিটারে প্রকাশ করতে হবে। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু অ্যান্সার হিসেবে 24ও দেওয়া রয়েছে। এই 24 দাগানো মানেই সাথে সাথেই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? 1 ঘনমিটার মানে কত লিটার? মনে রাখবেন, আমরা বলতে পারি যে 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার। এই তথ্যটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা আপনারা ভুল করে ফেলবেন। তাহলে 24 ঘনমিটার মানে কত? তাহলে 24 ঘনমিটার মানে হচ্ছে 24 গুণন 1000, তাই না? এত লিটার। তাহলে 24কে 1000 দ্বারা গুণ করলে 24,000 লিটার হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটা হলো লিটার। আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 24,000 লিটার। তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 113 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো আমার মনে হয় যে এই অঙ্কটা আর করে দেওয়ার দরকার নেই, আমি এটা HW দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, উত্তর 3 ঘন্টা আগেই ক্লিক পড়ে গিয়েছে। বলা হচ্ছে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, পুরো চৌবাচ্চাটা পূরণ হতে কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চায়নি। আমাদের কাছে জানতে চেয়েছে যে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে। আচ্ছা বলেন তো, 3/4 মানে কি? মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ পুরোটা না, পুরোটার চেয়ে একটু কম, অর্থাৎ পুরোটাকে 4 ভাগ করে তার 3 ভাগ পূরণ হতে কত সময় লাগবে। তাহলে কিন্তু এই জিনিসটা বের করতে হবে, এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি একটু বক্স করে রাখতেছি যে এই 3/4 মানে এই বিষয়টা, এবং এটাই আমাদের বের করতে হবে। তাহলে বলেন তো দেখি, চৌবাচ্চাটি 3টি নল দিয়ে 8, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ হতে পারে, এবং 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে কিন্তু একসাথে। তার মানে 3টার সাথেই পজিটিভ বা প্লাস সম্পর্কিত রয়েছে। তাহলে প্রথমটা হবে 1/8, পরেরটা হবে 1/12 এবং তারপরেরটা হবে 1/24, আলাদা আলাদা 3টা। তাহলে আমরা এগুলো যোগ করব। কেন যোগ করব? যেহেতু খুলে দিয়েছে, তার মানে প্রত্যেকটা দ্বারাই পানি চৌবাচ্চার ভিতরে প্রবেশ করছে, এই জন্য প্লাস। কিন্তু কোনোটা দিয়ে যদি পানি বের হয়ে যেত তাহলে সেটা কিন্তু মাইনাস আকারে থাকতো। তাহলে 8, 12 আর 24, লসাগু কত? 2 দ্বারা দিতে পারি, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। আবার 2 দ্বারা দিতে পারি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। আবার 2 দ্বারা দেওয়া যায়, 2 1 2, 3, আবার 3 দুগুণ 6। আবার 3 দ্বারা দেওয়া যায়, 3 1 3, 3 1 3। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তার মানে আমাদের লসাগু কত? লসাগু 24। 8 দ্বারা 24কে ভাগ করলে 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3 1 3, যোগ 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 1 2, যোগ 24 দ্বারা 24কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1 1 1। তাহলে কত হচ্ছে? নিচে 24, 4 3 2 5 আর 1 6, তাহলে 6 আর নিচে হচ্ছে 24। তাহলে আমরা ফাইনালি উল্টাই দিব, উপরে 24 তার নিচে 6, কাটাকাটি করলে 4 6 24। তাহলে আমরা পেলাম কত? দেখা যাচ্ছে যে এখানে আমরা হচ্ছে 4 ঘন্টা পেয়েছি। এখন আপনারা যদি এই অঙ্কের উত্তরটা না জানতেন তাহলে কিন্তু আপনারা এই যে অপশনটা রয়েছে আপনারা কিন্তু এই অপশনটা পূর্ণ করে দিতেন। ওকে, যেহেতু আমি 4 ঘন্টা বের করেছি। খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু আর মাথায় কাজ করবে না যেখানে 3/4 কথা বলেছে। তো এটা যখন দাগানোর পরেই আমার মনে হতে পারে, যদি আমি খেয়াল করি যে এটা আমার তো ভুল হয়ে গিয়েছে। কেন ভুল হয়ে গিয়েছে? কারণ হচ্ছে 3/4 কথা বলা হচ্ছে, এবং এগুলোই হচ্ছে অঙ্কের ফাঁদ। মনে রাখবেন, এই ফাঁদে পা দেওয়ার সাথে সাথেই অঙ্ক ডেথ হয়ে যায়। তাহলে 3/4 মানে কি? 4 ভাগের 3 ভাগ। তাহলে 4 এর 4 ভাগের 3 ভাগ কত? তাহলে আমরা এভাবে লিখতে পারি 4 এর 4 ভাগের 3 ভাগ। তাহলে 4 4 ক্রস 1 থাকলো, তাহলে 3 1 3। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3 ঘন্টা। ওকে, তো এই জন্য এই ধরনের অঙ্ক কিন্তু খুবই সতর্কতার সহিত আমাদেরকে করতে হবে, এবং এগুলো ভুল হওয়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরো করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে আমাদের
ছোট টুকরাটি কত মিটার সেটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এখানে ছোট টুকরা কোনটা? 3 হচ্ছে আমাদের ছোট টুকরা। তাহলে মোট কত মিটার দীর্ঘ একটি নল? তার মানে মোট হচ্ছে আমাদের 60 বা 60 মিটার, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি, ধরলাম এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। তার মানে আমরা ধরতে পারি এটা 3:7:10, আনুমানিক ধরে নেন এক্স ওয়াই জেড মনে মনে। তাহলে বলেন তো অনুপাতের যোগফল কত? আমরা বলতে পারি অনুপাতের যোগফল হচ্ছে 10 7 17, 17 আর 3 কত? 17 আর 3 হচ্ছে 20। তার মানে অনুপাতের যোগফল 20। তার মানে আমরা ছোট টুকরার দৈর্ঘ্য কিভাবে বের করতে পারবো? আমরা বের করব 60 এর নিচে 20 তার উপরে 3। তাহলে কত হয়? 3 20 60 আর 3 রেখা কত? 9। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম অঙ্কটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমরা এতক্ষণ যে অঙ্ক করলাম সেটার সাথে এই অঙ্কটার কিছুটা সামঞ্জস্যতা রয়েছে। রহিম, করিম এবং গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? ওই যে পানির হচ্ছে নলের যে অঙ্ক, সেটার সাথে কিন্তু এটার একটা হচ্ছে সামঞ্জস্যতা রয়েছে। তাহলে আমরা 15কে লিখতে পারি 1/15, 6কে লিখতে পারি 1/6 এবং 10কে লিখতে পারি 1/10। তাহলে এগুলো আমরা কি করব বলেন তো দেখি? এগুলো আমরা প্রত্যেকটাই যোগ করব। কেন যোগ করব? কেননা একত্রে বলা হচ্ছে, তার মানে প্রত্যেকটাই আমরা যোগ করে দিব। তাহলে 15, 6 এবং 10, তার মানে যেহেতু আমরা উল্টিয়েছি 1/15, 1/6 এবং 1/10, তাহলে ফাইনালি অ্যান্সার বের করে আবারও সেটাকে উল্টাই দিতে হবে, তাই না? তাহলে 15, 6 এবং 10 এই তিনটার লসাগু আমরা বের করতে চাই। তাহলে 2 দ্বারা ভাগ যায়, 15 15ই থাকলো, 3 দুগুণ 6, 5 দুগুণ 10। আবার 3 দ্বারা ভাগ যায়, 3 5 15, 3 1 3, 5 5ই থাকলো। এবার 5 দ্বারা ভাগ যায় 1,1, তার মানে 3 5 15, 15 দুগুণ 30। তাহলে 30 হচ্ছে আমাদের লসাগু। 15 দ্বারা 30কে ভাগ করলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 1 2 যোগ 6 দ্বারা 30কে ভাগ করলে 5, 5 দ্বারা 1কে গুণ করলে 5 1 5 যোগ 10 দ্বারা 30কে ভাগ করলে 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3 1 3। তাহলে কত হচ্ছে বলেন তো? 5 2 7 3 10, তাহলে উপরে 10, তার নিচে কত? 30। তাহলে ফাইনালি উল্টে যাবে, 30 উপরে তার নিচে 10, কাটাকাটি করলে কত আসবে? 3। তার মানে 3 দিনে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? তার মানে দুইজনে পারে 12 দিনে, ক একা পারে 20 দিনে। তার মানে 1/12 লিখব। আর যেহেতু খ একা কাজটা কয় দিনে করতে পারবে সেটা বের করতে বলেছে, তার মানে দুইজনের কাছ থেকে আমি যদি কয়ের কাজটা বাদ দিয়ে দেই, অর্থাৎ 1/20 আমি এখান থেকে যদি বিয়োগ করে দেই, তাহলে কার কাজ পাওয়া যাবে? ক্ষয়ের কাজ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল কি দাঁড়াবে? 12 এবং 20-এর লসাগু কত? 12 এবং 20-এর লসাগু 2 দ্বারা ভাগ করলে 6, 10, আবার 2 দ্বারা ভাগ করলে 3 এবং 5, 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তাহলে 60। 12 দিয়ে 60কে ভাগ করলে 5, মাইনাস 20 দ্বারা 60কে ভাগ করলে 3, তাহলে ইকুয়াল 5 থেকে 3 গেলে থাকে 2/60। যদি আমরা উল্টায় দেই 60/2, তাহলে কাটাকাটি করলে 30 দুগুণ 60। তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারি যে খ একা কাজটি করতে পারবে কত দিনে? 30 দিনে। তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, কিছুটা ঐকিক নিয়ম টাইপের অঙ্ক। এটা বলা হচ্ছে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি অঙ্কটাতে? কাজটি কত দিনে শেষ হবে বলা হচ্ছে যে আমাদের দিন বের করতে হবে। তার মানে সম্ভাব্য যে অপশনগুলো রয়েছে সেগুলো সবগুলোই দিনে রয়েছে। তাহলে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তার মানে আমরা বলতে পারি 9 জন করতে পারে ইকুয়াল কত দিনে? আমাদের 12 দিনে। এটা আমরা লিখে দিলাম, 9 জন পারে 12 দিনে। তাহলে একজন পারবে ওই কাজটা কত দিনে? নিশ্চয়ই দিন বেশি লাগবে। মনে রাখবেন, বেশি মানে গুণ আর কম মানে ভাগ, ঐকিক নিয়মের অঙ্কের সাহায্যে। তাহলে 9 জন পারে 12 দিনে, তাহলে একজন পারবে, তার মানে 12 গুণন 9 এত দিনে। খেয়াল করে দেখেন, তার মানে বেশি দিন লাগবে সময়। এবার আসেন অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হয়েছে, তার মানে আগে ছিল 9 জন, এখন আরো 3 জন, তাহলে 12 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে 12 জন লোক করতে পারবে। তার মানে আমরা এবার এটা দ্বারা ভাগ করব। কেন? কেননা একজন পারে এত দিনে, তাহলে 12 জন পারবে নিশ্চয়ই কম দিনে। তাহলে উপরে থাকবে 12 গুণন 9 আর নিচে থাকবে 12। দেখেন কম বুঝালো তাই ভাগ হয়েছে, ভাগ মানে নিচে আসা। তাহলে 12 12 ক্রস, তাহলে কত উত্তর? উত্তর হচ্ছে 9 দিনে। তাহলে নিঃসন্দেহে আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন।
এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, এই অঙ্কটা দেখেন, এর আগে আমরা যে অঙ্কটা করেছি সেটার মতোই, কিন্তু অতিরিক্ত এই তথ্যটা এখানে দেওয়া রয়েছে। কত টাকা? 720 টাকা। কি বলা হচ্ছে? 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা। আচ্ছা বলেন তো সমপরিমাণ মানে কোন পরিমাণ? ওই 720। তাহলে মনে রাখবেন, এইরকম যদি ঐকিক নিয়মের কোনো অঙ্কে আসে তাহলে এইটা আর এটা বাদ দিবেন অঙ্ক থেকে। তার মানে কি থাকলো? 12 জন শ্রমিক 3 দিনে আয় করে, আর 9 জন শ্রমিক তাহলে কত দিনে আয় করবে? তার মানে কি বের করতে বলেছে? দিন বের করতে বলেছে। দেখেন অপশনগুলোতে সব দিন, তাহলে দিনটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা লিখব 12 জন 3 দিন বা 3 দিনে। তাহলে বলেন তো দেখি, একজন কত দিনে? নিশ্চয়ই বেশি হচ্ছে, একজনের বেশি সময় লাগবে, তাহলে বেশি মানেই গুণ। তাহলে 3 আর 12 গুণ হবে, তাহলে 3 আর 12 গুণ হলে কত হয়? 36। আমরা যেহেতু জায়গা কম আমরা গুণ করে দিলাম সরাসরি। এবার আসেন 9 জন, তাহলে 9 জন পারবে, তাহলে 9 দ্বারা কি করব? এবার ভাগ করব। তাহলে 36কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 4 নং 36। তার মানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 4 দিনে। তাহলে কোথায় রয়েছে? খ নম্বর অপশনে রয়েছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে 2 ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? আমি নিঃসন্দেহে জানি যে এই অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন, তবে যারা আমার এই লেকচারটা ঠিকভাবে দেখেছেন, বুঝেছেন, খাতায় লিখেছেন তারাই কিন্তু করতে পারবেন, আর যারা বুঝতে পারেননি হয়তো তাদের মনে নাও থাকতে পারে। ঠিক আছে, তো অবশ্যই এই অঙ্কটা করবেন, করার পরে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে এই অঙ্কের উত্তরটা কত হবে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে, যদি 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে, তবে 12টি বলদ 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? খুবই সুন্দর একটা অঙ্ক এবং এটা ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে কি বলা হচ্ছে? বের করতে বলেছে, কি বলেন তো দেখি, কত বিঘা জমি চাষ করতে পারবে। তার মানে আমাদের বের করতে বলেছে কত বিঘা। ওকে, আমরা একটু এখানে দাগ দিয়ে রাখি, সেটাকে আমরা প্রথম লাইন লেখার সময় ডান দিকে রাখবো। তাহলে বলা হচ্ছে যদি 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি বিঘাটা ডান দিকেই রয়েছে, তাই আমরা এভাবেই লিখব যে 10টি বলদ কত দিনে? 20 দিনে চাষ করতে পারে 50 বিঘা। আমরা কিন্তু বাকিগুলো লিখলাম না, আপনারা বুঝে নেবেন, মানে পুরো লাইনটা রয়েছে 10টি বলদ 20 দিনে 50 জমি চাষ করতে পারে 50 বিঘা, এই হচ্ছে লাইন। তাহলে বলেন তো দেখি, 10টার জায়গায় যদি আমি একটা বলদ দেই, সবসময় একে প্রশ্ন করবেন যে 10টি বলদ করতে পারে 50 বিঘা জমি চাষ, তাহলে একটা বলদ নিশ্চয়ই কম জমি চাষ করতে পারবে, তাহলে কম মানেই ভাগ, তাহলে উপরে 50 তার নিচে 10, এটা তাই না? এবার আসেন 20 দিনে পারে চাষ করতে 50 বিঘা, তাহলে একদিনে চাষ করতে পারবে নিশ্চয়ই কম, তাই না? তাহলে কম মানে হচ্ছে ভাগ হবে, তাহলে 20 এটার নিচে চলে আসলো, তাহলে নিচে 20 দিয়ে দিলাম। এইবার অঙ্ক থেকে আপনারা এই লাইনটাকে মনে মনে বাদ দিয়ে দিবেন। এবার একটি বলদ একদিনে চাষ করতে পারে এত বিঘা। এবার আসেন 12টি বলদ, তার মানে যদি আপনি একটার জায়গায় 12টা বলদ কাজে লাগান, তো এইবার তো বেশি জমি চাষ করা যাবে, তাই না? তাহলে বেশি মানেই গুণ, তাহলে 12 উপরে চলে যাবে। এবার একদিনের জায়গায় যদি আপনি 15 দিন ধরে কাজ করেন, তার মানে আরও বেশি জমি চাষ করা যাবে, মানে বেশি বিঘা চাষ করা যাবে, তাহলে এই 15 কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। এইভাবে কিন্তু ঐকিক নিয়মের সময় কোনো সংখ্যা উপরে যায় বা নিচে আসে, তার মানে বেশি বোঝালেই সম্পর্ক হয় গুণ, আর কম বুঝলেই সম্পর্ক হয় ভাগ। ভাগ মানে নিচে যাওয়া, আর গুণ মানে উপরে যাওয়া বা ইন্টু আকারে যাওয়া। ঠিক আছে, তার মানে আমরা কাটাকাটি করতে পারি, 5 10 50, 5 দ্বারা আমরা 20কে কাটতে পারি, 4 5 20, 4 দ্বারা 12কে কাটতে পারি, 3 4 12, তাহলে 3 15 কত? 45। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 45 বিঘা। দেখেন এইভাবে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্ক আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো এরপর যে আমি একটু বলি, যারা অনলাইনে চাকরির ম্যাথ আমার কাছে শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হচ্ছে দুটো ব্যাচ রয়েছে, একটা ডিটেলস প্লাস শর্টকাট, সেই ব্যাচের কোর্স ফি হচ্ছে 1020 টাকা, এবং আরেকটা শর্টকাট ব্যাচ রয়েছে সেটার কোর্স ফি হচ্ছে 510 টাকা। তো দুটো ব্যাচেই ক্লাস প্রায় সমান, এবং দুটো ব্যাচেই আপনারা পিডিএফ শিট পাবেন, মডেল টেস্ট পাবেন, এবং যত ধরনের সুবিধা আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা করতে চান গণিত আমার কাছে নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময়ে
25 ছোলা খাবে। তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি? ওই সময়ে বলেছে, তার মানে কি বের করতে বলেছে আমরা একটু ভালো করে খেয়াল করি। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 ছোলা খায়, তবে কয়টি ঘোড়া, তার মানে কয়টি ঘোড়া, এটা আমাদেরকে বের করতে বলেছে, তাই না? দেখেন সবগুলোতে টি রয়েছে। এখন এইখানে বলেছে ওই সময়ে। আচ্ছা বলেন তো দেখি, ওই সময় মানে কোন সময়? সময়টা হচ্ছে 4 দিন। তার মানে এই দুটো একই রকম জিনিস, এই জন্য আমরা অঙ্ক থেকে 4 দিন আর ওই সময় বাদ দিয়ে দেব। তাহলে কি থাকলো এবারে বলেন তো দেখি? থাকলো হচ্ছে 30 সের ছোলা খায় 6টি ঘোড়া। কেননা টি বের করতে বলেছে, যেহেতু প্রত্যেকটার সাথে টি রয়েছে ওই জন্য টিটাকে ডান দিকে রাখবো, ওই জন্য আমরা লাইনটাকে ঘুরালাম। তাহলে আমরা বলবো 30 সের ছোলা খায় কয়টি ঘোড়া? 6টি ঘোড়া। তাহলে 1 সের ছোলা খাবে কয়টি? তাহলে 1 সের ছোলা খাবে অনেক, মানে হচ্ছে কম ঘোড়া, তার মানে 6/30। তার মানে 1 সের ছোলা তো আর বেশি ঘোড়া খাইতে পারবে না, তাই না? কম ঘোড়া খাবে, এই জন্য ভাগ হয়ে গিয়েছে। এবার আসেন 25 সের ছোলা খাবে নিঃসন্দেহে বেশি, তার মানে আমরা বলতে পারি 6 গুণন 25, তার নিচে হচ্ছে 30। তাহলে 5 6 30, 5 দ্বারা 25কে গুণ করলে 5 5 25। তাহলে কয়টি? 5টি। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আর কোন ধরনের অঙ্ক আমার কাছে আপনারা বেশি বেশি করে চান সেটাও লিখে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।